Today, I am going to discuss on the Renaissance in Italy. As you know that Renaissance was started in Italy, especially in Florence. অর্থাৎ নবজাগরণ ইতালিতে শুরু হয়েছিল, প্রধানত ইতালির ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে। তাই বলা হয়ে থাকে ইতালির ফ্লোরেন্সেই প্রথম নবজাগরণ ঘটেছিল। অর্থাৎ এটা সত্য যে রেনেসাঁ বা নবজাগরণ বা নবজাগৃতি ইতালির ফ্লোরেন্সেই প্রথম হয়েছিল। সেই কারণে অনেক সময় প্রশ্নও হয়ে থাকে যে কেন প্রথম ইতালির ফ্লোরেন্সে নবজাগরণ হয়েছিল তা উল্লেখ করে। এরকম প্রশ্নটা প্রায়ই এসে থাকে। আবার এরকম এসে থাকে রেনেসাঁ বলতে কি বোঝো, রেনেসাঁর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করে। এই ধরনের এসে থাকে। So now I am going to present what do you mean by Renaissance. Renaissance বলতে কি বোঝো? Renaissance means revival of thought, বলছে চিন্তার পুনরাবির্ভাব। It is also known to us classical revival or Renaissance. কেউ কেউ বলছে এটাকে ক্লাসিক্যাল রিভাইভাল, আবার কেউ বলছে রেনেসাঁ বা নবজাগরণ। অর্থাৎ নবজাগরণ বলতে আমরা চিন্তার যে পুনরুজ্জীবন সেটাকে বোঝাই, আবার এটা অনেকে বোঝান যে এটা হচ্ছে ক্লাসিক্যাল রিভাইভাল, ক্লাসিক্যাল পুনর্জাগরণ, অথবা এটা নবজাগৃতি বা নবজাগরণ। এখন আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এরকম যে কেন আমরা এটা রেনেসাঁ বা নবজাগরণ বলব। যে দেখো যে আমরা সাধারণত ভাবি কি যে এনসিয়েন্ট যে রিজিম আছে বা প্রাচীন যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোই মনে হয় আমাদের ঠিক আছে। বলছে এই যে প্রাচীনত্বের ভেতরে মানে যা কিছু আছে তার মধ্যে আদর্শকে খুঁজে বের করা এবং নূতনের সাথে প্রাচীনের একটা সমন্বয় ঘটানো। বলছে এই যে প্রাচীনের সাথে নূতনের সমন্বয় ঘটানোর যে একটা দৃষ্টিভঙ্গি সেটাকেই বলছে ক্লাসিক্যাল রিভাইভাল বা রেনেসাঁ বা নবজাগরণ। অর্থাৎ প্রাচীনত্বের আদর্শের সাথে নতুন আদর্শের সমন্বয় সাধনকেই আমরা বলছি রেনেসাঁ বা নবজাগরণ বা নবজাগৃতি বা নতুন ভাবাদর্শের উত্থান। এখন এটার আরেকটা অর্থ আছে নবজাগরণের, সেটা হচ্ছে কি না যুক্তিবাদ ও মানবতাবাদের চর্চা। তাহলে কি আগে যুক্তিবাদ ছিল না? জাস্ট বিফোর দ্য রেনেসাঁ ইট ইজ কোয়াইট অ্যান্ড কনফার্ম দ্যাট there was no rational or human thoughts or humanism just before the Renaissance. প্রকৃতপক্ষে নবজাগরণের আগে পর্যন্ত যে এই মানবতাবাদ, যুক্তিবাদ এইগুলোর কোনো গুরুত্ব ছিল না। কারণ আমরা জানি যে মধ্যযুগে আমরা জানি ধর্মকেন্দ্রিক, চার্চ কেন্দ্রিক, ধর্মগুরুরা, ধর্মযাজকরা যা যা বলতেন দ্যাট ইজ অ্যাবসলিউট, এটাই ঠিক, এর বাইরে নয়। ঈশ্বরের চিন্তা চেতনায় ভাবাদর্শে ডিভাইন রাইট কিংশিপকে বাস্তবায়িত করেছে। স্বাভাবিক কারণে সেখানে যুক্তিতর্কের বা বিজ্ঞানের কোনো স্থান ছিল না। এক্ষেত্রে কিন্তু রেনেসাঁর ক্ষেত্রে বলা হচ্ছে যুক্তিবাদ আর মানবতাবাদের প্রতিষ্ঠাকেই বলছে নবজাগরণ বা নবজাগৃতি। এই রেনেসাঁ বলতে আমরা আরেকটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে এই যে গ্রিক আর রোমান সংস্কৃতির আলোয় যে দীর্ঘদিনের একটা ঘুমন্ত অবস্থা ছিল সেই অবস্থা থেকে একটা বেরিয়ে এসে ইউরোপের যে নবজাগরণ সেটাকে বলছে নবজাগৃতি বা নবজাগরণ। অর্থাৎ কি না গ্রিস আর রোমান যে সংস্কৃতির আলোয় আমরা আচ্ছন্ন ছিলাম এবং ভাবতেই শিখিনি যুক্তিবাদ কি মানবতাবাদ কি, সেই যে ভাবনার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন সেটাকেই বলছি আমরা রেনেসাঁ বা নবজাগরণ। ইভান ক্যামেরুন দেখানোর চেষ্টা করেছেন যে 1450 থেকে 1600 কাল পর্বকে পুনর্মূল্যায়নের কাল পর্ব বলে চিহ্নিত করেছেন। তিনি আরো বলেছেন যে রেনেসাঁ বিলংস টু দ্য মডার্ন এজ। রেনেসাঁ হচ্ছে এই মডার্ন এজের উত্তরণের যুগ। ইট ওয়াজ রিলেটেড উইথ দ্য কালচারাল অফ রেশনালিজম অ্যান্ড হিউম্যানিজম। আমি যেটা বললাম বাংলাতে, যেটার সংস্কৃতি বিশেষ করে যুক্তিবাদ এবং মানবতাবাদের সঙ্গে যুক্ত, এটা ইভেন ক্যামেরুন আর্লি মডার্ন ইউরোপে দেখানোর চেষ্টা করেছেন। মেনশন দ্যাট রেনেসাঁ বিলংস টু দ্য মডার্ন এজ অ্যান্ড অলসো সো কল্ড রেভলিউশন। বলছে
এই নবজাগরণ হচ্ছে আধুনিক যুগের একটা উত্তরণের রাস্তা, এবং এটাকে বিপ্লব বলা যেতে পারে। কারণ বিপ্লবের দেখবে কেন বিপ্লব বলেছেন না, বিপ্লবের ফলে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে। দেখো বিপ্লবের ফলে যে যার এগেনস্টে বিপ্লব হয় সে আর থাকে না, নতুন সরকার গঠিত হয়, নতুন সমাজ গঠিত হয়, নতুন চিন্তা চেতনার বিকাশ ঘটে। অর্থাৎ রেভলিউশনের অর্থ হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন, যে পরিবর্তনটাকে এই নবজাগরণের সঙ্গে তুলনা করা যায়। কারণ নবজাগরণের ফলে একটা আধুনিক যুগের সূচনা হয়েছে, নতুন চিন্তা চেতনা মানবতাবাদের প্রতিষ্ঠা হয়েছে, নতুন যুক্তিবাদের প্রতিষ্ঠা হয়েছে, যেটাকে বৈপ্লবিক ছাড়া অন্য কিছু বলতে রাজি নন ইভেন ক্যামেরন। শুধু তাই নয়, এই বিখ্যাত ঐতিহাসিক, আমি আস্তে আস্তে কিন্তু এদিকেই যাব, ডেভিস mentioned that the word Renaissance signifies the rebirth of the freedom loving adventurous thought of man, which during the Middle Ages had been fettered and imprisoned. এই ডেভিস মেনশন করার চেষ্টা করেছেন যে নবজাগরণ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে সংস্কারের কারারুদ্ধ মানুষের পুনর্জন্ম। সংস্কারের কারারুদ্ধ মানুষের পুনর্জন্ম বলছে, কারারুদ্ধ হয়ে মানুষ পড়েছিল সংস্কারের বেড়াজালে, সেটা থেকে তারা বেরিয়ে আসছে, কারারুদ্ধ থেকে বেরিয়ে এসে একটা নবজন্ম বা নবজাগৃতি লাভ করছে, যেটাকে আমরা রেনেসা বলতে পারি। So the word Renaissance signifies the rebirth of the freedom loving adventurous thought of men, which during the Middle Ages had been fettered and imprisoned. Mitchell, বিখ্যাত ঐতিহাসিক, also mentioned that Renaissance means rebirth or revolution. মিচেলও কিন্তু দেখানোর চেষ্টা করেছেন যে নবজাগরণ হলো পুনর্জন্ম বা বিপ্লব। কারণ বিপ্লবের ফলে যেমন যুগান্তকারী পরিবর্তন ঘটে, তেমনি নবজাগরণের ফলেও কিন্তু যুগান্তকারী পরিবর্তন, যা কিন্তু উল্লেখের দাঁড়িয়ে রাখে বিখ্যাত রেনেসার ঐতিহাসিক বুখার্ড বলেছিলেন যে মধ্যযুগের মানুষের চেতনা রেনেসাসের আলোয় নতুন রূপ পেয়েছিল। অর্থাৎ মধ্যযুগের যে মানুষের যে চেতনাগুলো ছিল, চিন্তা ছিল, সেটা রেনেসাসের আলোতে কিন্তু একটা নতুন রূপ পেয়েছিল। গির্জার সঙ্গে, জমির সঙ্গে, সমাজের সঙ্গে, বিজ্ঞানের সঙ্গে মানুষের আগের সম্পর্ক ভেঙে তৈরি হয়েছিল নতুন সম্পর্ক। আমি যেটা আগে বলছিলাম ইন্ট্রোডাকশন, যে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থার সাথে, জমির সাথে, মানুষের সাথে, বিজ্ঞানের সাথে যে সম্পর্কটা ছিল কেবলমাত্র একটা কনজারভেটিভ বা সংকীর্ণ, একটা গোঁড়ান, একটা অন্ধত্ব, তা থেকে বেরিয়ে এসে একটা নতুন সম্পর্ক, যা বিজ্ঞান, চেতনা, মানস্ক, সংস্কৃতি, চিন্তা, ভাবনা, যেগুলোকে কিন্তু পরিবেশিত করে। আমি এখানে বুখার্টের কথাটাই রেখেছি, কারণ জেকব ক্রিস্টফ বুখার্ট, দ্য সিভিলাইজেশন অফ দ্য রেনেসা ইন ইতালি, দ্য মুভমেন্ট অ্যাজ ইন্ট্রোডিউসিং নিউ ফর্মস অফ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম, বলছে এই আন্দোলনটা ছিল একটা সাংস্কৃতিক এবং ধর্মীয় মুক্তির আন্দোলন। অর্থাৎ সংস্কৃতি এবং ধর্মীয় মুক্তি হচ্ছে রেনেসা। He also emphasized on the new relationship between the church and land, society and the science instead of old relations. অর্থাৎ পুরনো যে সম্পর্ক ছিল জমির সাথে, চার্চের সাথে, মানুষের সাথে, সমাজের সাথে, সেটার পরিবর্তে এক নতুন সম্পর্ক, যেটা বিজ্ঞান, যুক্তিবাদ, চিন্তা, চেতনা, উন্নত শিক্ষা দিয়ে তৈরি হয়েছিল নতুন রূপ, তার সঙ্গে সম্পর্ক। হোমসও দেখানোর চেষ্টা করেছেন। হোমস also mentioned that the Renaissance was a product of the life of the Italian cities, বলছে ইতালিয়ান নগর জীবনের একটা উৎপাদন, যা ছিল রেনেসা। অর্থাৎ রেনেসা বা নবজাগরণের যে রূপ বা প্রকৃতি, সেটা কিন্তু একটা নতুন রূপ পেয়েছিল, এবং সেটা ইতালির নগরকে কেন্দ্র করে, যেটা হোমস দেখানোর চেষ্টা করেছেন। বুখার্ট বৃহত্তর দৃষ্টিকোণ থেকে রেনেসাসকে সাংস্কৃতিক নবজাগরণ হিসেবে দেখেননি, দেখেছিলেন রাজনৈতিক ও সামাজিক জাগরণ হিসেবে। বলছে ইট ওয়াজ নট অনলি এ কালচারাল রেভলিউশন অর কালচারাল ফ্রিডম, ইট ওয়াজ ফ্রিডম অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল। অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক জাগরণ হচ্ছে প্রকৃতপক্ষে এই নবজাগরণ। বুখার্ট বিরোধী যারা ছিলেন তারা ক্লাসিক্যাল ধারণাকে অস্বীকার করেছেন, রেনেসাসকে একটি হঠাৎ উত্থিত হওয়া
যুগ বলে মানতে তারা পারেন। অ্যাকচুয়ালি যারা বুকার্টের বিরোধী, বুকার্ট চাইছিলেন যে ক্লাসিক্যাল ধারণাকে কেন্দ্র করি, অ্যাকচুয়ালি পুরনোকে বাদ দিয়ে তো আর নতুন সৃষ্টি হতে পারে না, পুরনো ভিত হিসাবে কাজ করে, তার উপর নতুন কিছু সৃষ্টি হয়। ঠিক সেই রকম, কারণ মধ্যযুগের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ক্লাসিক্যাল যে গ্রিস আর রোমান যে সভ্যতা বা সংস্কৃতি বা চিন্তা চেতনা, তার উপর ভিত্তি করে কিন্তু নতুন সংস্কৃতি, চিন্তা চেতনা, যেগুলোকে অন্যরা মান্যতা দেয়নি, যেটা বুকার দেখানোর চেষ্টা করেছেন। বলছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কিন্তু বিবর্তন রূপ হয়ে রেনেসাঁ বা নবজাগরণের সৃষ্টি হয়েছে। এবং অনেকে রেনেসাসকে বলছে এটা হচ্ছে ফ্যাশন, এর কোনো গুরুত্ব নেই। বিশেষ করে ফার্দিনান্দ ভেনিস দেখানোর চেষ্টা করেছেন যে রেনেসাঁ হচ্ছে একটা ফ্যাশন, FASHION, আধুনিকতার লক্ষণ ছিল না বলেও তিনি কিন্তু অভিযোগ করেছেন। বলছে কোথায় মডার্ন, কোথায় আধুনিক, যা ছিল তাই, পুরনো ছিল না, একটা নতুন সাথে দেখা, এরকম একটা চিন্তা ভাবনা। লিনথর্ন ড্রাইক মারাত্মক অভিযোগ করে বলেন মধ্যযুগ পর্যন্ত বিজ্ঞানের যে অগ্রগতি হয়েছিল রেনেসাস তাকে রুদ্ধ করেছিলেন। জাস্ট মাইন্ড ইট, রেনেসাসের ভেতরকার এলুকুয়েন্স, হিউম্যানিজম অ্যান্ড ক্লাসিক্স দিয়ে হিউম্যানিজমকে দোষী সাব্যস্ত করেছেন। মানে এই লিনথর্ন ড্রাইক দেখানোর চেষ্টা করেছেন, বলছে যে এই মধ্যযুগ পর্যন্ত বিজ্ঞানের যেটা অগ্রগতি হয়েছিল নবজাগরণ নাকি সেটা স্তব্ধ করে দিয়েছিল, যার ফলে নবজাগরণ যে এই যে এলুকুয়েন্স, হিউম্যানিজম বা ক্লাসিক্স, এগুলো কিন্তু যেন রুদ্ধ হয়ে গিয়েছিল। হোমস দেখানোর চেষ্টা করেছেন, আমি যেটা বলেছি যে প্রোডাক্ট অফ দ্য লাইফ অফ দ্য ইতালিয়ান সিটিজ। কেন ইতালিয়ান সিটি না, এই ইতালিয়ান নগরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছে, আর্থিক সমৃদ্ধি ঘটেছে, রাজনৈতিক শক্তি বৃদ্ধি ঘটেছে, ইতালির নগর রাষ্ট্র তৈরি হয়েছে, সামন্ততন্ত্রের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়েছে, স্বাবলম্বী বড় বড় মানুষের উত্থান ঘটেছে, বণিক শ্রেণীর উত্থান ঘটেছে, ধনী শ্রেণীর উত্থান ঘটেছে, ব্যাংকিং ব্যবস্থার উত্থান ঘটেছে, কমিউনিকেশন বেড়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, স্থল এবং নৌ সব ক্ষেত্রে একটা যোগাযোগ বেড়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে, এক্সচেঞ্জ যে বিনিময় সেগুলো অনেক বেশি উন্নত হয়েছে, বিনিময় ব্যবস্থা, জীবনযাত্রার মান বদলে গিয়েছে, ধনী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ইতালির নগরীগুলিতে বহু বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটছে, সেখান থেকে রোম থেকে বহু মানুষ কিন্তু ইতালিতে এসে শিক্ষিত মানুষরা বসবাস করছে, তারা শিক্ষা চর্চা এবং তারা বিভিন্ন ধরনের কাজকর্ম সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত থেকে ইতালিকে সমৃদ্ধ করেছে, যার ফলে ইতালিতে কিন্তু নবজাগরণ সম্ভব হয়েছে। ভিসারি লিখেছিলেন যে ভেনিস শহরের এমনকি ছোটখাটো কর্তাগোছের লোকেরও প্রতিকৃতি আঁকা হতো। পিয়াত্রো আরতিনো লিখেছেন যে এটা আমাদের যুগের কলঙ্ক যে এমনকি দর্জি আর কসাইয়ের প্রতিকৃতি আঁকাও সে সহ্য করছে। অর্থাৎ রেনেসাসের ফলে এই যে কসাই বা দর্জিওয়ালা তারও পর্যন্ত ছবি আঁকা হয়েছে, যেটাকে অস্বীকার করা যায় না। অর্থাৎ রেনেসাঁ কিন্তু মানবতার জয়গান ঘটিয়েছে এবং মানবতার জয়গানের মধ্য দিয়ে বা হিউম্যানিজমের মধ্য দিয়ে রেনেসাঁ কিন্তু একটা বড় জায়গা করে নিয়েছে, যেটা কিন্তু অস্বীকার করা যায় না। অর্থাৎ কনস্টান্টিনোপলের পতন এবং ইতালির উত্থান, এবং শুধু তাই নয়, এই যে কনস্টান্টিনোপলের পতনের মধ্য দিয়ে যে ইতালির রিভাইভালিজম ঘটছে, ইতালির পুনরুত্থান ঘটছে এবং ইতালির ফ্লোরেন্সকে কেন্দ্র করে নবজাগরণের বিস্তার বা উত্থান ঘটছে, তা কিন্তু অস্বীকার করা যায় না। অর্থাৎ ইতালির নবজাগরণ বা ইউরোপের নবজাগরণ সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট শখে সীমাবদ্ধ ছিল না। সাংস্কৃতিক জাগরণ বা যুক্তিবাদের জাগরণ বা বিজ্ঞান প্রযুক্তির জাগরণ বা শিক্ষা সংস্কৃতির জাগরণ, সার্বিক দিক দিয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল, যেটাকে কিন্তু উল্লেখ করেছেন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে, যেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। অর্থাৎ ইতালির নবজাগরণ বা ইউরোপের নবজাগরণ শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট মাত্রায় সীমাবদ্ধ ছিল না। কি সংস্কৃতির ক্ষেত্রে, কি চিন্তা চেতনার ক্ষেত্রে, কি পেন্টিং এর ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, কি রাজনৈতিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে একটা গ্রেট চেঞ্জ টুক প্লেস ডিউরিং দিস পিরিয়ড। বলছে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, যার ফলে ইউরোপীয় সমাজ ব্যবস্থা, মধ্যযুগীয় ব্যবস্থার পতন ঘটেছিল। একটা নতুন আধুনিক যুগ, আধুনিক চিন্তা, আধুনিক বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটেছিল, আধুনিক শিল্পকলার বিকাশ ঘটেছিল, আধুনিক ভাষা সাহিত্যের বিকাশ ঘটেছিল, যেটা কিন্তু এই নবজাগরণকে বা নবজাগৃতিকে বা রেনেসাঁকে একটা নতুন জায়গা করে দিয়েছিল, যা অস্বীকার করা যায় না। অর্থাৎ নবজাগরণের ফলে চিন্তা চেতনার ক্ষেত্রে যেমন পরিবর্তন ঘটেছিল, তেমনি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় ক্ষেত্রেও কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, যা ছিল বৈপ্লবিক, যাকে কিন্তু কোনোভাবে কোনো ঐতিহাসিক অস্বীকার করছেন না। অর্থাৎ এই
রেনেসাসের ফলে যে মানবতাবাদের জাগৃতি হয়েছিল, মানবতাবাদের জয় হয়েছিল, মানবতাবাদের প্রতিষ্ঠা হয়েছিল বা যুক্তিবাদের প্রতিষ্ঠা হয়েছিল, বিজ্ঞানের প্রতিষ্ঠা হয়েছিল, তা কিন্তু অস্বীকার করা যায় না। অর্থাৎ চিন্তা চেতনার ক্ষেত্রে আমরা যে পরিবর্তন